বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে এখন চেঞ্জ হচ্ছে। বাংলাদেশ সম্ভবত তাদের যে আগে নির্ভরশীলতা ছিল আমেরিকা কেন্দ্রিক বা ভারত কেন্দ্রিক, সেখান থেকে সম্ভবত শিফট হওয়ার দিকে চেষ্টা চালানো হচ্ছে। এবং গত ইন্টারিম সরকার থেকেই দেখা গেছে যে এই ধারাটা চলতেছে এবং বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে আগের থেকে অনেক শক্ত অবস্থানে যাচ্ছে। বিশেষ করে আগে যখন মনে করেন ভারতকে দিয়েই পুরো বিশ্বকে চিনত বাংলাদেশ, এখন বাংলাদেশ কিন্তু সেখান থেকে বের হয়ে এসে প্রত্যেকটা দেশের সাথে স্বতন্ত্র একটা সম্পর্ক গড়ার দিকে যাচ্ছে এবং এই ভারতের ব্লক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আগে হচ্ছে কি, ভারতের যে সকল বন্ধু ছিল বিশ্বের, তাদের সাথেই বাংলাদেশ সকল ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতো বেশি এবং তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে যুক্ত হইতো। সেখান থেকে কিন্তু মানে ইন্টারিম সরকার মানে ইউনূস সরকার এবং বর্তমানে যে তারেক রহমানের বিএনপি সরকার আছে, তারা যে বের হয়ে আসার চেষ্টা করতেছে, এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কোথার থেকে, সেই বিষয়ে দেখেন যে রিসেন্টলি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাশিয়া সফর করছে এবং রাশিয়া সফর করা কিন্তু খুব একটা সহজ বিষয় না বাংলাদেশের মতন দেশের প্রেক্ষাপটে, এটা মনে রাখবেন। কারণ রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপের অসংখ্য প্রায় ৩,৫০০ নিষেধাজ্ঞা আছে। ৩,৫০০ টাইপের নিষেধাজ্ঞা দেওয়া আছে রাশিয়ার উপর। রাশিয়ার সাথে কিন্তু সহজে কোনো দেশের মনে করেন এই অ্যাম্বাসেডাররা থাকলেও মনে করেন মন্ত্রী পর্যায়ে বা প্রধানমন্ত্রী পর্যায়ে সাধারণত ভিজিট হয় না। এটা হয় না, দেখবেন ওই যে পাকিস্তানের যে ইমরান খান, সে কিন্তু রাশিয়া সফরে যেয়ে তার কিন্তু ক্ষমতাই হারাইতে হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য। যদিও এখন আবার রাশিয়ার সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, আইএনএসটিতে কিন্তু রাশিয়া অনুমতি দিয়ে দিচ্ছে। এখন রাশিয়াতে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সফর, এই সফরটা নিয়ে একটু কথা বলি। দেখেন, এই সফরে বেশ কয়েকটা উল্লেখযোগ্য বিষয়ে কথা হয়েছে এবং সবচেয়ে বড় কথা কি, এই কথাগুলো এর আগে এইভাবে মানে খোলামেলাভাবে গত ১০, ১৫, ২০ বছরে বাংলাদেশ রাশিয়ার মাটিতে দাঁড়ায় বলেনি। যদিও রূপপুরের একটা পারমাণবিক কেন্দ্র বা একটা ডিল হয়েছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো এত খোলামেলাভাবে কখনোই আলোচনা নেই। আগে রাশিয়াকেও মেনটেন করা হয়তো ভারতের মাধ্যমে, এবারকার সরাসরি বাংলাদেশ রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক দিকে যাচ্ছে। তার মধ্যে একটা প্রথমেই একটা ভালো নিউজ হচ্ছে, রাশিয়াতে এখন কিন্তু খুবই কর্মী সংকট যাচ্ছে। ওদের শ্রমিক এবং ওদের দক্ষ মানুষের কিন্তু এখন কিন্তু অনেক সংকট যাচ্ছে। সেই ক্ষেত্রে আগামী ১ বছরের মধ্যে রাশিয়া বাংলাদেশ থেকে ১ লক্ষ ওয়ার্কার নেওয়ার জন্য সম্মতি জানাইছে এবং এটা বিষয়ে অ্যাগ্রিমেন্ট হয়েছে। কী কী বিষয়ে? আইটি সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে হচ্ছে লেবার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এই 4টা সেক্টরে মূলত আবার রাশিয়ার সাথে একটা এগ্রিমেন্ট আসছে বাংলাদেশের। এছাড়া আর কথা হয়েছে কী হিসাবে? বাণিজ্যিক বিষয়ে। বাণিজ্যিক বিষয়ে কি, বাংলাদেশ রাশিয়ার কাছে ডিউটি ফ্রি অ্যাক্সেস চাইছে এবং এই ফ্রি ট্রেড যাতে রাশিয়ার মার্কেটে বাংলাদেশের পণ্যগুলো যেতে পারে, এই বিষয়ে কিন্তু রাশিয়া মৌন সম্মতি জানিয়েছে, যদিও এই বিষয়ে কোনো চুক্তি হয় নাই। এবং বাংলাদেশ চাচ্ছে রাশিয়ার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। এবং বাংলাদেশ রাশিয়াকে অফার দিচ্ছে যে রাশিয়ার যেসব বড় বড় কোম্পানিগুলো আছে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, হেভি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তারা বাংলাদেশের যে স্পেশাল জোনগুলো আছে, ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, সেই এক্সপোর্ট প্রসেসিং জোনে রাশিয়াকে আমন্ত্রণ জানাইছে ইনভেস্টমেন্টের জন্য। এখানেও রাশিয়া মৌন সম্মতি জানাইছে। ৩ নম্বর বিষয়টা হচ্ছে কি, অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম অ্যান্ড স্যাংশন। মানে হয়েছে কি, রাশিয়ার উপর তো ধরেন অনেক ধরনের পেমেন্টের উপর দেওয়া নিষেধাজ্ঞা আছে, যেমন মনে করেন সুইফটের উপর নিষেধাজ্ঞা আছে, ডলার ইউজ করা যায় না। এই 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 পেমেন্ট সিস্টেমের অসুবিধার কারণে কিন্তু আমাদের রূপপুরের পেমেন্টগুলো আমরা রাশিয়াকে ঠিক মতন দিতে পারতেছি না। তো এই বিষয়ে একটা সমাধানের জন্য তৃতীয় কোনো কারেন্সি ব্যবহার করে বা রাশিয়ান কারেন্সি ব্যবহার করে বা চায়নার কারেন্সি ব্যবহার করে এই ধরনের একটা আলোচনা করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, এগুলো প্রত্যেকটা আলোচনা একদম খোলামেলা মানে একদম লাইভ টেলিকাস্ট করছে হচ্ছে রাশিয়ান টেলিভিশন। এইটা কিন্তু বড় বিষয় এবং বাংলাদেশ কিন্তু বোল্ডলি এগুলো বিষয়ে কথা বলছে, মানে আমেরিকার বা ইউরোপের ভয় পায়নি। আরেকটা বিষয় হচ্ছে, রূপপুরে যে আমাদের প্ল্যানটা হচ্ছে, সেই প্ল্যান নিয়ে হচ্ছে অলরেডি এটা কাজ চলতেছে। সেইটা ছাড়াও বাংলাদেশে এই ধরেন গভীর সমুদ্রবন্দরে গ্যাস এক্সপ্লোরেশন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে গ্যাসের খনি সন্ধান, এই ক্ষেত্রেও রাশিয়ার কিন্তু গ্যাসপ্রমের সাথে ডিসকাস হয়েছে। এছাড়া পঞ্চম যে বিষয়টা হয়েছে, পঞ্চম বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এর আগে ব্রিক্সে
গেস্ট কান্ট্রি হিসাবে ব্রিক্সের একটা সম্মেলনে গেছিলো, কিন্তু বাংলাদেশ কিন্তু খোলামেলাভাবে একদম জনসম্মুখে বলে নাই যে আমরা ব্রিক্সে জয়েন করতে আগ্রহী বা ব্রিক্সে যোগ দিতে আগ্রহী। এখন ব্রিক্সে আছে হচ্ছে 11টা মেম্বার। তা বাংলাদেশ কিন্তু এবারকে একদম খোলামেলা দেখা গেছে যে এ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন ডিক্লারেশন দিচ্ছে প্রেস কনফারেন্সে, তখন কিন্তু ডক্টর খলিল রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একদম প্রেসের সামনে বলছে যে বাংলাদেশ ব্রিক্সে জয়েন করতে আগ্রহ আছে দেখাইছে। এই ব্রিক্স নিয়ে কিন্তু একটা অ্যালার্জি আছে হচ্ছে আমেরিকার এবং ইউরোপের। এই ব্রিক্সকে কিন্তু ভবিষ্যতে বলা হয় ডিডলারাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হচ্ছে ব্রিক্স, কারণ ব্রিক্সের মূল টার্গেটটাই হচ্ছে ডলারকে মিনিমাইজ করে অন্য কারেন্সিগুলোকে একটু শক্তিশালী করা। তো এইখানে কিন্তু বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করছে। এছাড়াও বাংলাদেশ আরেকটা কিন্তু এ, ইয়াতে ঢুকতে চাচ্ছে, সংগঠনে ঢুকতে চাচ্ছে, সেটা হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এসসিও। এখানেও রাশিয়ার সহযোগিতা চাইছে এবং ব্রিক্স এবং রাশিয়া দুইটাতেই বাংলাদেশ জয়েন করার বা যোগদান করার আগ্রহ প্রকাশ করছে একদম খোলামেলাভাবে। এবং রাশিয়াও বলছে যে ভবিষ্যতে এগুলো এক্সপান্স হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। আর 6 নম্বরটা সবচেয়ে বড় কথা হচ্ছে জিও পলিটিক্স অ্যান্ড রিজিওনাল সিকিউরিটি। এই অঞ্চলে যে আমাদের বঙ্গোপসাগর বা আমাদের এই সাউথ এশিয়া এই অঞ্চলে যে ধরেন এখন যুদ্ধকালীন অবস্থা বা বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হচ্ছে, এখানেও বাংলাদেশ রাশিয়ার সহযোগিতা চাইছে এবং স্পষ্ট ভাষায় বলছে যে বাংলাদেশ কিন্তু রাশিয়ার বন্ধু। দেখেন বাংলাদেশের যে জন্মলগ্ন যে 1971, তখন থেকেই কিন্তু বাংলাদেশের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক এবং ডক্টর খলিলুর রহমানও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট আকারে ধন্যবাদ জানাইছে। 1971 সালে রাশিয়া বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানের জন্য কিন্তু খোলা মনে ধন্যবাদ জানাইছে। এই যে আমাদের যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দরে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তাদের চলে যাওয়ার আগে অনেক সি মাইন রেখে গেছিলো। এই সি মাইনগুলো কিন্তু অপসারণ করছে হচ্ছে রাশিয়া। এই অপারেশন করতে গিয়ে কিন্তু রাশিয়ার একজন সোলজারেরও মৃত্যু হয়েছে। এই বিষয়ে কিন্তু একদম সুস্পষ্টভাবে ধন্যবাদ জানাইছে। তো এই যে রাশিয়া সফর, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এটা কিন্তু বোঝাচ্ছে যে সামনে যে 23 তারিখে বাংলাদেশের চায়না সফর আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটাতে যে বড় কিছু সিদ্ধান্ত আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা তার একটা লক্ষণ। কারণ আমরা সবাই জানি এখন রাশিয়া এবং চীন একটা ব্লক, আর আমেরিকা আলাদা ব্লক, বা আমেরিকা ইউরোপ সহ একটা ব্লক। সেইখানে কিন্তু যেহেতু ইন্ডিয়া আমেরিকান ব্লকে, আর এই প্রথম বাংলাদেশ ইন্ডিয়াকে ওভারটেক করে রাশিয়ার সাথে সরাসরি এত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিন্তু খোলামেলা কথা বলছে। এটা কিন্তু দেখতে হবে, ভাবতে হবে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখেন, চীনে যে সফরে যাচ্ছে সেখানে যে বেশ তিস্তা প্রকল্প সহ বড় বড় প্রকল্প নিয়ে কথা হওয়ার কথা, সেটার আগাম বাণী কিন্তু এই যে ব্রিক্স আর সাংহাই কর্পোরেশন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখেন, রিসেন্টলি কিন্তু বাংলাদেশে সফর করে গেছে হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিন্তু খুব একটা ছোট পাবলিক না, নর্মাল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখলে চলবে না। হাকান ফিদান কিন্তু এর পূর্বে তুরস্কের গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটিকে কিন্তু একটা ইন্টারন্যাশনালি বা মোসাদ লেভেলে নিয়ে আসতে পারছে কিন্তু এই হাকান ফিদান। এই হাকান ফিদান বাংলাদেশে আসার পরে কিন্তু সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক নিয়ে। সেই বিষয়গুলো একটু আপনাদেরকে বলি। হাকান ফিদানের সাথে দেখা করছে, হাকান ফিদান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। এছাড়াও কিন্তু একাধিক বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সেখানে কিন্তু তুরস্কে বর্তমানে বাংলাদেশ তুরস্ক ট্রেড ডিল চলে 1.35 বিলিয়ন। সেটাকে বলতেছে যে নেক্সট 2-1 বছরের মধ্যে 2 বিলিয়নে উন্নীত করা। এটা কোনো বড় বিষয় হবে না, এটা খুব দ্রুতই হয়ে যাবে। কারণ মাঝখানে আওয়ামী লীগ সরকার তুরস্কের সাথে ব্যবসা কমাই দিয়েছিল, কিন্তু তুরস্কের অনেক কিছু পণ্য আছে বাংলাদেশে আসার মতন এবং তুরস্কের মার্কেটেও বাংলাদেশের অনেক কিছু আছে যাওয়ার মতন। এছাড়া সবচেয়ে বড় যেটা হাকান ফিদান, আমি একটু আগে বললাম যে তুরস্কের মেইন যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বিষয়, সেটাই কিন্তু হাকান ফিদানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয় এবং হাকান ফিদানকে বলা হচ্ছে যে ভবিষ্যতে এরদোয়ানের পরে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। তার সাথে কিন্তু তুরস্কের একটা পলিসি আছে নতুন, এশিয়া অ্যানেউ এক্সপেন্ডেন্ট ডিফেন্স কোঅপারেশন অ্যান্ড হাইটেক ট্রান্সফার। এই যে ওদের একটা ভিশন আছে, এই ভিশনে তারা কিন্তু বাংলাদেশের সাথে একটা চুক্তিতে আসতে চাচ্ছে এবং বাংলাদেশে তাদের কিন্তু ড্রোন কারখানা সহ একাধিক সমরাস্ত্র তৈরির কারখানা তৈরি, মানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তুরস্কের একটা আগ্রহ দেখাইছে।
এছাড়া হচ্ছে একটা এগ্রিমেন্ট হয়েছে কালচারাল হেরিটেজ নিয়ে, মানে সাংস্কৃতিক আদান প্রদান, এটা নিয়ে একটা এমইউ হয়েছে। এটা বড় বিষয় না, কিন্তু এই এমইউগুলো, ছোটো ছোটো কালচারাল বিষয় এমইউগুলো কিন্তু ভবিষ্যতে বড় দিকে একটা সম্পর্ক তৈরির একটা, মানে এটাকে কি বলতে পারেন, একটা সিগনেচার বলতে পারেন। এছাড়াও হাকান ফিদান কিন্তু রোহিঙ্গাদের ক্যাম্পে ভিজিট করছে, কারণ রোহিঙ্গা বিষয়ে কিন্তু তুরস্ক সবসময় বাংলাদেশের পক্ষে একদম ওপেন মাইন্ডেড ছিল। বাংলাদেশের যে কোনো বিষয়, রোহিঙ্গার বিষয়ে চোখ বন্ধ করে কিন্তু তুরস্ক বাংলাদেশের পক্ষ নিছে। এছাড়া আপনারা মনে রাখবেন যে বিশেষ করে আগামী 23 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফরের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটার একটা একটা করে মানে ওটাকে কি বলা হয়, এ, লক্ষণ বলতে পারেন, মানে আন্তর্জাতিক এই যে সম্পর্ক সেই ক্ষেত্রে লক্ষণ। কারণ রাশিয়ার বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর আগে রাশিয়াকে আমরা ডিল করতাম হচ্ছে ভারতের মধ্যে দিয়ে, ভারতকে দিয়ে আমরা রাশিয়ার সাথে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করতাম, মেনটেন করার চেষ্টা করতাম। সেই জায়গায় আমরা কিন্তু এখন সরাসরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে ওভারলুক করে রাশিয়া গেছে, এবং রাশিয়াতে দ্বারাই কিন্তু সে বলছে যে বাংলাদেশ ব্রিক্সে জয়েন করার আগ্রহী এবং সাংহাই কর্পোরেশনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী, এবং রাশিয়ার এই বিষয়ে সমর্থন আশা করছে। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট বিষয়, এটাকে হালকাভাবে দেখার কিছু নাই। এবং রাশিয়া কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করতেছে, তুরস্কের সাথেও এমনিতেই ওদের ভালো সম্পর্ক ছিল, তবে সেটাকে আরও একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর আমরা জানি যে বর্তমানে কিন্তু অ্যান্টি আমেরিকা ব্লক এস্টাবলিশমেন্টের কাছাকাছি চলে আসছে চায়না, রাশিয়া, ইরান, এই লিঙ্কটা। তো এইখানে কিন্তু ব্রিক্সে জয়েন করা মানে হচ্ছে এই যে চায়না, রাশিয়া, তারপরে হচ্ছে ইরান, ওদিকে ব্রাজিল, তারপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলোর যে একটা বেল্ট, সেই বেল্টে বাংলাদেশ ঢোকার একটা আগ্রহ করছে। কারণ বিআরআই প্রকল্পে কিন্তু বাংলাদেশ অলরেডি সিগনেচার করা। চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রাম, সেখানে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করা, এবং চীনের আরেকটা হচ্ছে স্টিং অফ পালস আছে, মানে বঙ্গোপসাগরের এদিক দিয়ে একটা মুক্তার মালার মতন একটা চেইন করার ট্রান্সপোর্টেশনের, সেখানেও বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ আছে। আর তিস্তা প্রকল্পটা খুব জরুরি, কারণ তিস্তা প্রকল্পে বাংলাদেশ এবং চায়না স্বাক্ষর করলে ভারত যদি লাফালাফি করে, সেই ক্ষেত্রে কিন্তু রাশিয়া একটা দরকারি বিষয়। রাশিয়া অন্তপক্ষে এই বিষয়ে যদি মৌন সম্মতিতেও থাকে, মানে এই বিষয়ে কোনো ধরনের নেতিবাচক কথা না বলে, তাহলেই যথেষ্ট। ভারত একা চীনের বিপক্ষে কোনো একটা টু শব্দ করার ক্ষমতা নেই ভারতের। এই জন্যই মূলত বলতেছি যে বাংলাদেশের ভবিষ্যৎ যে পররাষ্ট্রনীতির, সেটা সম্পূর্ণ শিফট হচ্ছে বা শিফট করার চেষ্টা চলতেছে। কারণ আগামী বিশ্ব কিন্তু চায়না, অর্থাৎ চায়নার সাথে আমাদের একটা এখন যদি আমরা খুব ভালো সম্পর্কে না দিতে পারি, ভবিষ্যতে আমরা লসে পড়ব। এখন চায়নাই হচ্ছে ভবিষ্যৎ, আমেরিকা এখন ডেড হর্স। আমেরিকা উইদিন মনে করেন 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের মধ্যে সেকেন্ড পজিশন চলে আসবে, এবং পুরো বিশ্বকে লিড করবে চায়না। এখন চায়নার সাথে ভালো সম্পর্ক করতে গেলে চায়নার বন্ধুদের সাথেও ভালো সম্পর্ক করতে হবে। চায়নার বন্ধু সম্পর্ক কারা? সেটা হচ্ছে রাশিয়া। চায়নার বন্ধু সম্পর্কে ব্রাজিল, তারপরে ইরান, তারপরে এদিকে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, এগুলোর সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা চলতেছে। আশা করি একটা ভালো সম্পর্ক আসবে। এবং তুরস্করও কিন্তু আস্তে আস্তে শিপমেন্ট বোঝা যাচ্ছে, তুরস্কও আস্তে আস্তে কিন্তু এই অঞ্চলে একটা নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করতেছে। সেটাও বাংলাদেশের জন্য উপকারী, কারণ দীর্ঘদিন থেকেই তুরস্কের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। এবং বাংলাদেশ রিসেন্টলি যে জাতিসংঘে ওই 81তম অধিবেশনের সভাপতিত্ব ভোটে জিতলো, এখানে কিন্তু তুরস্কের বিশাল অবদান। তুরস্ক কিন্তু বাংলাদেশকে বেশ কয়েকটা দেশের ভোট জোগাড় করে দিচ্ছে, এটা মনে রাখতে হবে। এবং এগুলো সব ক্ষেত্রে হিসাব করলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলেই শিফটেড হচ্ছে। আমরা ওই আগের মতন এক কোনায় পড়ে থাকার নীতিতে নাই। এখন বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে 1-to-1 রিলেশনের দিকে যাচ্ছে বাংলাদেশ, উইচ ইজ ভেরি গুড।